পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল। ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিল? হ্যাঁ, ওনার বাড়ির কাকে বলেছিলেন? আমাকে বলেছিলেন, মানে ওনার রিলেটিভ একজন কেউ, ওনার relative নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ। বাইরের লোক। আচ্ছা, আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির ওখানে? ওনাদের বাড়ির। ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। এরকম কোনো কথা আমার সাথে হয়নি, আর আমি বলবো কেন? যখন সিস্টেমেই চলছে কাজটা, তদন্তে ওখানে পুরো পুলিশ প্রশাসন রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সমস্ত লোকেরা রয়েছে, স্টুডেন্টরা মিলে আন্দোলন করছে এই সাবজেক্টটাকে নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এরকম মতামতটা দেবো কেন, করবো কেন? তাহলে কি কেউ বলছিল না না না, তাহলে কি এরকম প্ল্যান ছিল যে পোস্টমর্টম হবে না? আর যদি পোস্টমর্টম হবে না এটা হয়ে থাকে, তাহলে আমি কি, যে আমি বলার পর একদম সমস্ত কিছু আইনপত্র সবকিছু মেনে, বিশেষ করে এই যে আমি এখন শুনছি টিভিতে যে সন্ধ্যের পরে নাকি পোস্টমর্টম করানো যায় না, তার জন্য স্পেশাল পারমিশন নিতে হয়, করতে হয়। তাহলে এইগুলো আমি বললাম, আর সব এইগুলো আমার কারণেই হয়ে গেল। সব থেকে আশ্চর্যের বিষয় যেটা হচ্ছে, যখন পোস্টমর্টমটা হচ্ছে, ওপর থেকে বডিটা নামিয়ে নিয়ে যখন পোস্টমর্টমের ঘরে নিয়ে গেল, আমি ওর বাবা মাকে বললাম আমি না এখানে শাড়ি সহ্য করতে পারবো না, ওকে যে কাটাকাটিটা করে, তার থেকে বরঞ্চ চলো এক কাজ করি, আমি আর তুমি গিয়ে ওই এফআইআরটা করে আসি টালা থানায়। তাহলে আমি ভেতরেই ঢুকলাম না, ও ওখানে চলে গেল, ওর বাড়ির লোকেরা সেই ছিল, তার সাথে আবার অন্যান্য মানুষেরা ছিলেন। আমি ওখান থেকে ওর বাবাকে নিয়ে, ওদের গাড়িটাকে নিয়ে, ওর যে বিশেষ বন্ধু, হ্যাঁ, তার বাবা মা, আর ওই বন্ধুর দু তিনজন বন্ধু মিলিয়ে আমরা ওইখানে দাঁড়িয়ে থেকে টালা থানাতে এফআইআরটা করালো হলো। এফআইআর নিয়েও বলা হয়েছে যে আমি যখন ময়নাতদন্ত চলছে সেই সময় টালা থানায় আপনি নিয়ে গেছিলেন এফআইআর করাতে। ময়না তদন্তের ওই ঘরটায় যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর থেকে আমি এই বাউন্ডারির মধ্যে বাইরে দাঁড়িয়ে থেকে বাবাকে বললাম যে এখন তাহলে এখানে লাভ নেই, চল আমরা যাই, আমরা যে কাজটা করে আসি। তার দায়িত্ব নিয়ে বলছেন, এবার তাদের উদ্দেশ্যটা কি আছে সেটা তারা বলবে। আচ্ছা, কি ভাবনাতে আমাকে তদন্তকারী সংস্থারা, আমি অবাক। প্রথম কথা, ওনাকে আমি চিনি না, উনি আমাকে চিনলেন কি করে সেটাও আমি জানি না। এত গুছিয়ে বলছেন প্রাক্তন কাউন্সিলর, হ্যান ত্যান। আমি যেই পরিচয় এমনি কাউন্সিলর থাকাকালীন দিতাম না। আমি যখন কাউন্সিলর ছিলাম অনেকেই জানতো না আমি কাউন্সিলর, আমি এই পরিচয়টা দিতাম না। উনি একদম গুছিয়ে এতভাবে এইভাবে বললেন, কিভাবে বললেন উনি জানেন, না তদন্তকারী সংস্থায় বলতে পারবো আমি। আপনারা এই তদন্তের স্বার্থে আপনারাই সিবিআই কে বলুন যে আমাকে ডাকতে, আর ওনাকে সামনাসামনি বসাতে। আমি একদম নিজে খুব রাজি, ভীষণ ভাবে। তাতে করে যদি ওর বাবা মাও থাকেন, যেই থাকবেন, তাদের সামনে আমি বসে কথা বলতে পারি। কারণ আমার কাছে সব বিষয়টা স্বচ্ছ। তখন তো আমি জানতাম না যে জিনিসটা এরকম পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু আমি যেটুকু কাজ করেছিলাম, যা করেছিলাম আন্তরিকভাবে, আমার কন্যা সম, পাশাপাশি বাড়ি, আমার মেয়ের সাথে ওর বয়সের ফারাক একদম নেই। সেই সন্তানের এরকম হত্যার মৃত্যুতে আমি ব্যথিত। সেই অবস্থায় যতটা মাথা কাজ করেছে আমি কাজ করেছি, কিন্তু তার মধ্যে কোনো ফাউল ছিল না, আর ফাউল কেউ বের করতেও পারবে না। উৎসাহ করে করুক, সত্যিটা আজকেও ঠিক থাকবে, সকালেও ঠিক থাকবে, বিকেলেও ঠিক থাকবে, কালকে সিবিআই ডাকলেও ঠিক থাকবে। টাটাগড়ের লোকেরা, আমার পানিহাটির লোকেরা, বা অন্যান্য আমাদের পাশের বাড়ি, ওরা জানে যে আমি মাসে সোদপুরে পানিহাটিতে 10 দিন থাকি কিনা সন্দেহ। আমার পেশা কর্ম যে আছে, সেই পেশার কর্মতে আমাকে বাইরে আসতে হয়। এবার আমাকে আরো কদিন এখানে থেকে কাজ করতে হতো, শুধুমাত্র এই যে কুচ্ছাটা, অপপ্রচারটা, এটাকে প্রেস করবো বলে আমি আবার ব্যাক করছি। মানে গত 1-2 মাস ধরে আমি শুধুমাত্র নিজে বিব্রত এবং আমার কাজ ঠিক মতন করতে পারছি না, শুধু একটাই কারণে, এই ধরনের জিনিসে।